পুরোনো দিনের মা কাকিমারা অনেক কিছুই মানতে বাধ্য করতেন আমাদের। তারা নিজেরা সবকিছু মেনে চলতেন, কিন্তু কেন? এর তাৎপর্য বুঝতে গেলে আজকের ঘটনাটা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নমস্কার, আপনারা দেখছেন ওরা থাকে ওপারে, আর এপারে আমি তানিয়া। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা সত্যি ঘটনা বলবো বলে। এতদিন অবধি আপনারা যেসব ঘটনা আমার চ্যানেলে শুনেছেন, সবকটাই আমি নেপথ্য থেকে আপনাদের সেসব ঘটনাগুলো শুনিয়েছি। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদের বলতে চলেছি সেটা কোনো ভৌতিক ঘটনা নয়। সত্যি ঘটনা অবশ্যই, কিন্তু ভৌতিক ঘটনা নয়। এটা একটা ঐশ্বরিক ঘটনা বলতে পারেন। মানে এটা একটা ভগবানের শাস্তি দেওয়ার ঘটনা, যেটা আমার বাড়ির এক আত্মীয়র সাথে ঘটেছিল, আর সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলে এসেছি। কিন্তু আজকে সরাসরি আপনাদের সামনে আমি তানিয়া। ঘটনাটা ঘটেছিল আমার বড় মাসির সাথে। আর এই ঘটনা আমার যা মনে আছে, আবঝা আবঝা আমি আমার মায়ের কাছ থেকে যখন শুনেছিলাম, আবঝা আবঝা এখন মনে আছে। তো খুব রিসেন্ট আমার মাসি আমার বাড়িতে এসেছিলেন। মাসির থেকে পুরো ঘটনাটা আবার ভালো করে শুনলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে। তাহলে এবার কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা এরকম যে আমার বড় মাসি তখন হবে 5-6-এ পড়ে এরকম। আর আমার যে মাসি ঘটনাটা বলছিলেন সেই মাসি আমাকে বললেন তখন ওরা 2 অথবা 3-তে পড়েন এরকম। মানে পড়াশোনার সময়টা ছিল এরকম, মানে বুঝতেই পারছেন অনেক ছোট ছিল মাসিরা। তো বড় মাসি যেহেতু বড়, মেজো মাসি আর আমার সেজো মাসি দুজন, আমার সেজো মাসির মুখ থেকেই ঘটনা শোনা। আমার মেজো মাসি আর সেজো মাসি পড়তে বসেছে। তারা ইংলিশের কোনো কিছু পারছিল না। সে সময় আমার দিদা গেছিলেন পাশের বাড়ি কারোর সাথে একটা গল্প করতে বা কথা বলতে, যাই হোক একটা কিছু হবে। আর আমার 2 মাসি পড়তে বসে কোনো একটা জিনিস না পারাতে একে অপরকে জিজ্ঞেস করে। তো তারা দেখলো যে কোনো কিছুতেই সমাধান হচ্ছে না, তখন বললো চল আমরা বড়দিকে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনাদের একটা কথা বলে নিই যে একটু ইন্টারাপশন ঘটাচ্ছি, কারণ আমার না এই গল্প বলাতে বা আপনাদের সত্যি ঘটনা যে শোনাচ্ছি, আমার আলাদা কোনো সেট আপ তৈরি করা নেই। তাই আশেপাশের অনেক আওয়াজই আপনারা শুনতে পাবেন। তো সেইটার জন্য আমি আগের থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। এবার ঘটনায় আসি। তো সেজো মাসি আর মেজো মাসি যখন সেটা বুঝতে পারছিল না, তখন আমার বড় মাসির কাছে তারা জিজ্ঞেস করতে যায় যে বড়দি এটা দেখ তো, পারছি না, এটা কি হবে? তো বড়দি মানে আমার বড় মাসি একটা অদ্ভুত রকমের ইঙ্গিত বা অদ্ভুত রকমের একটা কিছু বের করে ওদের সেই সমাধানটা বলে দেয়। তারা কিছুই বুঝতে পারে না, মানে আমার বাকি 2 মাসি কিছুই বুঝতে পারে না। একে অপরকে জিজ্ঞেস করলো কি বললো রে বড়দি? তো বলছে যে, আরেকজন বলছে যে বুঝলাম না কি বললো। আবার জিজ্ঞেস করলো, আবার না, ওই রকম টাইপেরই একটা কোনো জবাব দিল। ঘটনাটা এই অবধি বলে আমি আরেকটা কথা আপনাকে বলে রাখি, আপনাদের বলে রাখি। এই ঘটনার বেশ কয়েকদিন আগে বড় মাসির হাম হয়েছিল, ঠিক আছে? আর তখনকার দিনে কেন, এখনো অনেকে বা অনেক মারা এটা মানেন যে হাম পক্স এগুলো হলে 21 দিন বাড়িতে নিরামিষ, আর তাকে সেরকম ভাবে রাখতে হবে। 21 দিন পরে গিয়ে পুজো দিতে হবে। তখনকার দিনে পুজো দেওয়াটা একটা চল ছিল। এখন সবাই পুজো না দিলেও 21 দিনটা মেনটেন করে। এবার খুব অল্পের ওপর দিয়ে ছিল হয়তো সেই হামটা। আমার দিদা কি করেছিলেন যে মাসিকে 3 দিনেই
দেখছি অল্প হয়েছে, 3 দিনেই স্নান করিয়ে বাড়িতে সেদিনকে আমিষ হয়েছিল, মানে 3 দিনে স্নান করিয়ে দেওয়ার পরে আমিষ রান্না হয়েছিল বাড়িতে। তো মাসিকে আমিষ খাওয়ানো হয়েছিল, বাড়িতে আমিষ তৈরি হয়েছিল। এরকম ঘটনা ঘটার বেশ কয়েকদিন পরে মাসিদের এই পড়ার বিষয়ক যে ঘটনাটা সেটা ঘটছিল। তো যেই অবধি তখন বলেছিলাম ঘটনাটা, যে মাসিকে জিজ্ঞেস করাতে, বড় মাসি ওরম করে উত্তর দিচ্ছে। তারপরে আমার 2 মাসি ওখান থেকে চলে আসে, বলে চল পরে জিজ্ঞেস করব, কি বলছে বর্দি বোঝা যাচ্ছে না, পরে জিজ্ঞেস করব। এই ঘরে আবার ফিরে আসার পরে হঠাৎ শোনে যে বড় মাসি একটা গোঙানির একটা শব্দ করছে, গোঙানির শব্দ করে চেঁচাচ্ছে। দৌড়ে গেছে 2 মাসি, দেখছে বড় মাসি ও ঘরে অ্যাকচুয়ালি খাট বিছানা সব গোছাচ্ছিল। বিছানার যে গদিটা বা চাদরটা যাই হোক ছিল, সেটাকে 2 ফোল্ড করেছে, করে হাফ ফোল্ড করে তার উপরে এপাশ ওপাশ মানে আছাড় পাছাড় খাচ্ছে। ও বাবা গো, আমাকে ছেড়ে দাও গো, আমি আর কিছু করবো না গো, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, এরকম টাইপের একটা কিছু গোঙাচ্ছে আর মুখে বকবক করছে। আর বড় মাসির হাতটা না, 2 হাতটা এইরকম করা, ভারী অদ্ভুত এরকম করা, আর এই এদিক ওদিক আশপাশে এরকম করে ঘুরছে, আছাড় পাছাড় খাচ্ছে, আর ওরকম মুখে ওরকম মানে গোঙানির শব্দ করে ওরকম বলে যাচ্ছে। সেজো মাসি আর মেজো মাসি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল, সঙ্গে সঙ্গে গিয়ে পাশের বাড়ির থেকে মাকে ডেকে এনেছে, মানে আমার দিদাকে ডেকে এনেছে। দিদা এসে দেখে ওইরকম আমার বড় মাসিকে আমরা বর্দি মাসি বলতাম, তিনি এখন মারা গেছেন। বর্দি মাসি এরকম আছাড় পাছাড় খাচ্ছে, হাত দুটো এইরকম করা, আর ওরকম বলছে যে আমাকে ছেড়ে দাও মা, আমি আর পারছি না, আমাকে আর মেরো না, আমি আর পারছি না। আমার দিদা বলছে, কি রে, কি হলো তোর, এরকম করছিস কেন, কোথায় কষ্ট হচ্ছে? বলছে মা, আমাকে দেখো রোলার দিয়ে মারছে, আমাকে দেখো দড়ি দিয়ে বেঁধেছে, মানে হাতটা বলছে আমাকে দেখো দড়ি দিয়ে বেঁধেছে, দড়ি দিয়ে বেঁধে আমাকে ওই দেখো হাতে রোলার আছে, রোলার দিয়ে মারছে, মারছে, মা আমাকে খুব মারছে, মা কোনো কথা শুনছে না, আর ওই দেখো বারান্দার ওখানে গাধাটা বেঁধে রেখেছে, মানে বুঝতে পারছেন এই ঘটনাগুলো যখন আমরা শুনি, আমরা তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম বা শুনেছি, কারণ আমরা তখন অনেক ছোট ছিলাম। রিসেন্ট আমি এখন অনেক কিছু জেনেছি, তারপরে এখন যখন শুনলাম এখনো মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু সেই সময়ে যখন আমরা ছোটবেলায় শুনেছি, সেই সময় আমাদের বদলে যদি অন্য কেউ শুনতেন না, তো রীতিমতো এটা মানে ফালতু গুজব বলে একটা উড়িয়ে দিতেন, মানে আমার মা মিথ্যে বলছে এরকম কিছু একটা বলে উড়িয়ে দিতেন। আমরা ছোট ছিলাম, অত বুঝতাম না, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি, কিন্তু ঘটনাটা একেবারে সত্যি। যেই বর্দি মাসি এই কথাটা বলেছে যে বারান্দার ওখানে গাধাটা বেঁধে রেখেছে, সঙ্গে সঙ্গে আমার দিদা পুরো ব্যাপারটাকে রিকল করে নিয়েছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। বড় মাসির যে হাম হয়েছিল, দিদা 3 দিনে স্নান করিয়ে যে কত বড় ভুল করেছে, দিদা সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পেরে বর্দি মাসিকে দিদা বলছে মায়ের কাছে ক্ষমা চা। আমিও মায়ের কাছে ক্ষমা চাইছি যে আমার এই ভুল আর দ্বিতীয়বার কখনো হবে না, আমি মায়ের কাছে পুজো দেব, আবার সব কিছু মেনটেন করব, যেরকম করে মেনটেন করতে হয় আমি সব করব, মায়ের কাছে ক্ষমা চা। বর্দি মাসিকে বললো মায়ের কাছে ক্ষমা চাইতে, বর্দি মাসি চাইছে যে আমাকে মাফ করে দাও মা। ভীষণ কান্নাকাটি করতে করতে মা শীতলার কাছে ক্ষমা চাইছিলেন। আপনারা সকলে জানেন যে হাম পক্স এগুলো হলে কোন ঈশ্বরকে পুজো করা হয়, কোন দেবীকে পুজো করা হয়, তাই মা শীতলার কাছে ওনারা ক্ষমা চাইলেন। তখন দুজনে, মা মেয়ে দুজনে, মানে আমার দিদা আমার বড় মাসি দুজনেই। এরপর আমার দিদা পরবর্তীকালে আমাদের যেটা বলেছিল সেটা হচ্ছে হঠাৎ করে দিদা কিছু একটা দেখলো, জানলা দিয়ে চলে গেল। দিদা দেখলো যে হঠাৎ করে, মানে কোনো আলাদা করে অবয়ব চিহ্নিত করা বা কোনো কিছু দেখা ওসব না, হঠাৎ করে দেখলো যে জানলা দিয়ে কিছু একটা হুট করে বেরিয়ে চলে গেল।
এবার কি বৃত্তান্ত কিছু সেরকম বুঝতে পারেনি। তো যাই হোক, এরপরে এই চলে যাওয়ার পরে সেই যে দেখলো যে চলে গেছে, তারপরে আমার বর্দিমাসি যে এরকম হাত করেছিল সে হাতটা খুলে আমার মাসি, এই রিসেন্ট যে শুনলাম মাসির কাছে ঘটনা, মাসি বলল তোরা বিশ্বাস করবি না, মা জামা উঠিয়ে দেখছে এই যে হাতটা এরকম করেছিল, হাতটার মধ্যে এরকম দড়ি দিয়ে যে বেঁধেছে মা, সে দড়ি দিয়ে এরকম মোটা দাগ, লাল দাগ, পিঠে যে রোলার দিয়ে মেরেছে সেই রোলারের এরকম লম্বা লম্বা মোটা মোটা লাল লাল দাগ, আর তার মধ্যে কিছুক্ষণের মধ্যে বড় বড় দাগড়া দাগড়া হাম বেরিয়ে গেল। সেই সময়ের পরে আমার বর্দিমাসিকে যেমন যে জিনিসটা মানেনি আগে, সেই 21 দিন মেনে একদম পুরো ভালো করে নিয়ম মেনে যা করতে হয় সেরকম খাবার দাবার খাইয়ে, যতদিন নিরামিষ বা আমিষ এসব মেনটেন করতে হয় সেগুলো করে 21 দিন পরে তাকে স্নান করিয়ে সুস্থভাবে ক্ষমা চেয়ে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়। ঘটনাটা তো আপনাদের পুরোটাই শোনালাম, কিন্তু এরপরে একটা জিনিস রিভিল না করে আমি পারছি না, আর সেটা হলো আমার মাসির সাথে যে ঘটনাটা ঘটেছিল, আমার দিদা, আমার দাদু, আমার মাসিরা সেই সময় আমার স্ট্রিট এলাকায় তখন থাকতো। আর ওখানে শীতলা মন্দির বলতে একটাই খুব ফেমাস শীতলা মন্দির আছে, যেটা ওইখানে বা ওই আশেপাশে যারা থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কোন মন্দিরের কথা বলছি। এই মন্দিরের মা শীতলা ভীষণ জাগ্রত, আর ওই সময় মা শীতলাকে ওখানে সেই মন্দিরের মাকে এত বেশি মানতেন সবাই যে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর সেই সময় ওই অঞ্চলে হাম পক্স বা এই ধরনের কোনো রোগ হলে পুজো মানে ওই মন্দিরে ওই মা শীতলার কাছে সকলে পুজো দিতেন। আর এই ঘটনা ঘটেছিল আপনাদের যেমন বললাম যে মাসির হাম হয়েছিল, সেটা যেরকম নিয়ম আছে নিয়মগুলো অমান্য করাতে মাসির এরকম একটা ঘটনা ঘটেছিল, আর বাড়ি শুদ্ধ সবাইকে এই ঘটনাতে ভুগতে হয়েছিল। মায়ের ক্রোশে, এটাই বলবো আমি, মায়ের ক্রোশে বাড়ির সকলকে ভুগতে হয়েছিল, বিশেষ করে বড় মাসিকে এবং বড় মাসির জন্য আমার দিদাকে। তাই এই মন্দিরের কথাটা আপনাদের না জানিয়ে আমি পারলাম না। আমি ডিরেক্টলি মন্দিরের জায়গাটা না উল্লেখ করলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন মন্দিরের কথা বলছি। যারা ওই আশেপাশে থাকেন বা কলকাতার বাসিন্দা যারা, তারা সকলেই বুঝতে পারবেন এই কথাটা। আর আমার দিদার পরিবারে এরকম একটা ঘটনা ঘটেছিল, আর এই ঘটনাটা ভীষণ ফেমাস ঘটনা। তবে এরকম কোনো ঘটনা অলৌকিক হোক ভৌতিক হোক যাদের সাথেই ঘটুক, তাদের কাছে এই ঘটনাগুলো চিরস্মরণীয় হয়ে থাকে, যেমন আমার মা মাসিদের কাছে। সেই জন্যই তো আমরা ছোটবেলার থেকে এইসব ঘটনাগুলো শুনে এসেছি। আমরা গল্প শোনার জন্য বায়না করতাম, আর গল্প হিসেবে এক একটা যে সত্যি ঘটনা তখন আমাদের তারা বলতেন, এটা আমরা তখন মানে অনুধাবনই করতে পারিনি, অনুমান করা তো দূরের কথা, কারণ এটা অদ্ভুত রকমের এক অলৌকিক আর ঐশ্বরিক ঘটনা, যেটা ছোটবেলার থেকে আমরা শুনে তো আসছি, কিন্তু আমার আবঝা মনে ছিল, পুরোটা মনে ছিল না। এই রিসেন্টলি মাসির কাছে শুনে আমার পুরোটা মনে পড়ে গেছে, আর আমি আপনাদের শেয়ার করার জন্য একদম উদ্গ্রীব হয়ে বসেছিলাম যে কতক্ষণে এই ঘটনাটা আমি আপনাদের সামনে এসে শেয়ার করব। যাই হোক, এইটা আজকে আমার প্রথম আপনাদের সামনে এসে সত্যি ঘটনা বলা। তো আজকে প্রথম ঘটনা যেটা বললাম, ভূত নিয়ে নয়, ভগবানকে নিয়ে। আপনাদের কাছে যদি এরকম কোনো অলৌকিক ঐশ্বরিক বা ভৌতিক কোনো সত্যি ঘটনা থেকে থাকে, আমাকে প্লিজ লিখে পাঠান আমার ইমেল অ্যাড্রেসে, যেটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আপনারা ভয়েস মেসেজ করেও পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেটাও আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানান, কমেন্ট করুন, লাইক করুন, আর এই ঘটনাটা শেয়ার করুন। আর আপনাদের যদি সত্যি কোনো ঘটনার থেকে থাকে সেইটা আমাদের কাছে পাঠান,
আমি আমার চ্যানেলের মাধ্যমে সকলের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে এই ঘটনা শেয়ার করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই দেখবেন যে আপনারা যে সত্যি ঘটনা আমাকে পাঠাবেন সেটা যেন অন্য কোনো চ্যানেলে আপনারা এর আগে শেয়ার না করে থাকেন, এরকম কোনো ঘটনা পাঠাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর একটা সত্যি রোমহর্ষক ঘটনা নিয়ে। আর আপনাদের একটা বড় দায়িত্ব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার এই সত্যি ঘটনাগুলো শুনতে থাকুন। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।